প্রশ্ন ক্লাসের পরেই করবেন। আর আপনারা সকলে যদি ভিডিওটা অন করেন তো খুবই ভালো লাগবে, সেটা দেখতেও খুব ভালো লাগবে। আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা সকলে যদি ভিডিওটা অন করেন সেটি খুবই ভালো হয়। নমস্কার, আমার নাম শ্রী সৌরভ শাস্ত্রী। আমি ওন পণ্ডিত বৈদিক অ্যান্ড অ্যাস্ট্রো একাডেমির একজন জ্যোতিষ, তন্ত্র ও বাস্তু বিশারদ প্রশিক্ষক। ক্লাস করতে গেলে আপনারা আমাকে চিনেও নেবেন। আজকে যে একটি ফ্রি বাস্তুর ওপর ক্লাস করানো হচ্ছে, নিচুকে এটি ক্লাসের মতনই, কিন্তু এটাকে আমি ঠিক ক্লাস বলবো না, এটাকে ঠিক আমি বলতে চাই যে বাস্তু কোর্স কেন করব আমরা। ক্লাস তো পরে আসছে, ক্লাসটা পড়া কেন করব, কেন বাস্তু নিয়ে পড়াশোনা করব, কি জন্য করব, বাস্তু শিখে আমার কি লাভ হবে, তা সেই বিষয় নিয়ে আলোচনাটাই হচ্ছে আমার আজকে ক্লাসের মুখ্য উদ্দেশ্য, এবং কিছু অন্যান্য কথাও থাকবে আপনাদেরকে বলার। কিন্তু ক্লাসের মুখ্য উদ্দেশ্যটা হচ্ছে আজকে যে আপনাদের ফ্রিতে একটা ওয়েবিনার করা হচ্ছে যে বাস্তু কি, বাস্তু কেন শিখবো, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। আপনাদের মধ্যে অনেকে অনেক পেশায় যুক্ত আছেন, হয়তো কেউ ওকালতি করেন, কেউ ভালো অফিসে চাকুরি করেন, কেউ কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে আছে। তা এক্ষেত্রে আমরা কেন বাস্তু শিখব, বা আমরা বাস্তু নিয়ে কেন এত চর্চা করব। আমাদের কাছে তো মোটামুটি যাই হোক 500, 1000, 2000 টাকা আজকাল পেড করাটা কোনো ব্যাপার নয়। ডাক্তারির ফিস 1000 টাকা হয়ে গেছে, তো একটা বাস্তু বিশারদকে ডেকে নেবো, সে বলে দিয়ে চলে যাবে। বাট একটা কথা মনে রাখবেন, যে আসবে সে কিন্তু একজন প্রফেশনাল। সে হয়তো একটা প্রফেশনালি বলে দেবে যে আপনার বাড়ি রুম এই দিকে আছে, এই আছে, ওই আছে, আপনার রং এই আছে, আপনার মূর্তি এই আছে, ওই আছে, এগুলো ঠিক করুন, এরকম এরকম করুন, আপনার ব্যাস হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কিন্তু সেটা কিন্তু বাস্তু নয়, সেটা কিন্তু সম্পূর্ণ বাস্তু নয়। বাস্তু অ্যাকচুয়ালি দোষ হয় দু রকম ভাবে। একটা হয় স্ট্রাকচারাল, যেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রসেস, যে ভুল দিকে ভুল রুম তৈরি করা, বা ভুল জায়গায় বাথরুম একটা তৈরি করে দেওয়া, বা আমার পড়ার যে রুমটি সেটা একটি ভুল জায়গায় তৈরি করে দেওয়া, আমার শৌচালয় অর্থাৎ বাথরুম বা টয়লেট রুমটি একটু অন্য জায়গায় তৈরি করে দেওয়া, সিঁড়িটা অন্য জায়গায় তৈরি করে দেওয়া, এগুলো হচ্ছে স্ট্রাকচারাল ফল্ট, বা বলতে পারেন আকৃতিগতভাবে বাস্তুতে দোষ হচ্ছে। আরেক ধরনের বাস্তু দোষ হয় কি, যেটা চোখে দেখা যায় না, ইনভিজিবল। কিরকম? যেমন হচ্ছে আমাদের এই যে আশেপাশে নানা রকম নেগেটিভ এনার্জি থাকে, আমরা হয়তো অনেকে সেটা বুঝতে পারি, অনেকে বুঝতে পারে না। কিরকম নেগেটিভ এনার্জি থাকে? হয়তো আপনাকে একটা সিম্পল উদাহরণ দিচ্ছি। আপনি ধরুন সকালে বাড়ি থেকে বেরোলেন, খুশ মেজাজে ঢুকলেন, বেরোলেন সরি, অফিসে কাজ করলেন, করে টোরে বিকেলে যখন বাড়িতে হঠাৎ ঢুকলেন, হঠাৎ আপনার মেজাজটা একটু গরম হয়ে গেল, হয়তো কোনো কারণ নেই। আপনার স্ত্রী ভালোই আছে, আপনার পিতামাতাও ভালো আছে, আপনার ঘরের সন্তানও ভালো আছে, সবাই সুন্দরভাবে আছে, কিন্তু আপনার মেজাজটা হঠাৎ গরম হয়ে গেল। হয়তো আপনার বাড়ির মধ্যে তখন হয়তো কোনো একটা নেগেটিভ এনার্জি কিন্তু ফ্লো করছে বা কাজ করছে। আপনি সেটা কিন্তু চোখে দেখতে পাচ্ছেন না, আপনার সেটা অনুভবে এলো। আবার ধরুন আপনি একটা, ধরুন ভাড়া বাড়িতে থাকেন, আপনি একটা সুন্দর বাড়ির খোঁজ পেলেন, সেকেন্ড হ্যান্ড বাড়ি, যে এরকম একটা বাড়ি বিক্রি আছে কম দামের মধ্যে, কেউ এসে আপনাকে বললো বা কোনো ব্রোকার এসে বললো আপনি বাড়ি খুঁজছিলেন, বললো যে আপনার এরকম আছে, তা আপনি দেখলেন যে বা কম বাজেটের মধ্যে বেশ ভালো পজিশনে একটা বাড়ি পেয়ে গেছি, তো খুব ভালো হলো। আর কতদিন ভাড়া বাড়িতে থাকবো, ঠিক আছে, কিছু টাকা দিয়ে, কিছু টাকা ব্যাংক থেকে লোন নিয়ে ইএমআই দিয়ে আমি করে নেবো। আপনি বাড়িটি যথারীতি দেখলেন, বা খুব সুন্দর মার্বেল মোজাইক দিয়ে বাঁধানো, এত সুন্দর আলো বাতাস আছে, বাগান আছে, গাড়ি রাখার জায়গা আছে, আপনি ঝট করে এক কথায় প্রকারের কথা মতো বাড়িটা কিনে নিলেন। ওকে, বাড়িটা কেনার পর আপনি যাই হোক ছোটখাটো গৃহপ্রবেশ টৃহপ্রবেশ নারায়ণ পুজো ইত্যাদি করে টোরে ঢুকলেন। বাড়িতে ঢোকার 3 মাস পর থেকে আপনাদের মধ্যে, স্বামী স্ত্রী হোক বা পিতা মাতার মধ্যে হোক বা পরিবারের সব সদস্যদের মধ্যে,
একটা অদ্ভুত জিনিস দেখা গেল, হয় ঝগড়া হচ্ছে কিংবা খুব রোগ জ্বালা হচ্ছে, বা আপনার সন্তান যে পরীক্ষায় এতদিন ফার্স্ট হয়ে আসছিল বা ভালো রেজাল্ট করছিল, হঠাৎ করে তার রেজাল্টটা খারাপ হয়ে গেল। আপনি জ্যোতিষীর কাছে গেলেন, জ্যোতিষ বলল না আপনার তো গ্রহ নক্ষত্র খুব ভালো আছে, বা আপনার তো কোনো কিছু নাই, এরকম প্রবলেমটা তো হওয়ার কোনো কারণ নেই, সেরকম ছোটখাটো হতে পারে কিন্তু এইরকম তো প্রবলেম হওয়ার কোনো কারণ নেই। আপনি ধরতে পারছেন না কি সমস্যাটা হয়েছে। জ্যোতিষীর কাছে যাচ্ছেন, ডাক্তার যাচ্ছেন, বদ্যি যাচ্ছেন, ধরতে পারছেন না। আপনাকে আপনার কোনো বন্ধু বলল যে আপনি একটা কোনো ভালো বাস্তু বিশারদ কে ডাকুন, ডেকে বাস্তুটা একবার চেক করা। সে বাস্তুতে এসে দেখলো বা টয়লেট রুম ওয়েস্টের দিকে আছে, সব বাস্তুর রুম গুলো সব ঠিক ঠিক আছে, কিন্তু বাড়িতে অশান্তি আছে। সে কি করলো, প্রথমত একটা মাটির বাটি নিল। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলছি, এগুলো নয় প্রতিকার, কিন্তু একটা এক্সাম্পল দিচ্ছি। এক ডালা কর্পূর, 7টা শুকনো লঙ্কা, লবঙ্গ, তেজপাতা, সর্ষে, গোলমরিচ জ্বালালো, সাদা সর্ষে দিয়ে। জ্বালার পর দেখা গেল কোনো সেন্ট এলো না। সে তখনই ধরে নিল কোনো একটা নেগেটিভ এনার্জি কাজ করছে। এবার কি ধরনের নেগেটিভ এনার্জি কাজ করছে? নেগেটিভ এনার্জি অনেক রকমের ভাবে থাকে। দেখা গেল যে আপনার ওই ঘরে তারা নানা রকম পরীক্ষার টেকনিক আছে, বাস্তু বিশারদের নানা রকম টেকনিক থাকে। দেখা গেল সেই বাড়িটাতে আজ থেকে 10 বছর আগে সেই বাড়িতে যে থাকতো তার ওয়াইফ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল, সেটা ব্রোকার আপনাকে লুকিয়ে রেখেছিল, আপনি এটা পরে জানতে পারলেন, এবং সেই বাড়িটা সেই কারণের জন্য কম দামে আপনাকে বিক্রি করে ঝাড়া হাত পা হয়ে গেছে। তাহলে এটা আপনি বুঝবেন কি করে? নাম্বার 2 পয়েন্ট হচ্ছে, ধরুন বাস্তুতে এরকম কোনো ঘটনাই ঘটেনি, আপনি যে বাড়িটায় আছেন সেই বাড়িটাতেই আছেন, ধরুন অনেক দিন ধরে ভালোভাবেই আছেন, হঠাৎ দেখলেন কিছুদিন যাবত আপনার বাড়িতে নানা রকম অশান্তি, আর্থিক ক্ষতি, রোগ জ্বালা ইত্যাদি হচ্ছে। আপনি একজন বাস্তু বিশারদকে ডাকলেন, তাকে দেখালেন বাস্তুটি এবং তাকে মাপালেন, যাই হোক সে যা করার করলো। দেখা গেল কি আপনার কোনো প্রতিবেশী আপনার বাড়িতে কিছু না কিছু জিনিস টুকটাক করে রেখে দিয়েছে, তার ফলস্বরূপ এটি হচ্ছে, নেগেটিভ এনার্জিটা বেড়ে গেছে। তাহলে এই নেগেটিভ এনার্জিটা রিমুভ করবো কি করে? সে বাস্তু বিশারদ বলে দিল, হ্যাঁ ঠিক আছে আমাকে 2-3 হাজার টাকা দিন, আমি করে দিচ্ছি সব কাজ। এইবার আপনি এইখান থেকে দেখুন, আজ যদি আপনি বাস্তু সম্পর্কে সব যদি জেনে যান, তাহলে এইগুলি আপনি অনায়াসে করতে পারবেন, 1 নম্বর পয়েন্ট। তার জন্য কাউকে ডাকার প্রয়োজন হবে না। দ্বিতীয়ত বলি কেন বাস্তু পড়বো। আপনি ধরুন একটা খালি জমি বা প্লট কিনলেন, আপনাকে ইঞ্জিনিয়ার দেখিয়ে দিল এইদিকে বাথরুম হবে, এইদিকে ড্রেন আছে, এইদিকে এই আছে, দেখা গেল বাথরুমটাকে ঈশান কোণে করে দিল। ঈশান কোণে বাথরুম হচ্ছে সবচেয়ে বড় বাজে জিনিস, যেটাকে আমরা বলি ক্যান্সার অফ দ্য বডি। বাড়ির ক্যান্সার হচ্ছে ঈশান কোণে টয়লেট রুম হওয়া। ইঞ্জিনিয়ার নিজে প্ল্যান মতো করে দিয়েছে, নালি যেহেতু ওইদিকে যাচ্ছে, কিন্তু একজন বাস্তু বিশারদকে ডাকলে সে কিন্তু অন্যরকম প্ল্যান দেবে, বা আপনি যদি বাস্তুটা শিখেছেন তাহলে আপনি অন্যভাবে আপনি বাড়িটাকে বানাবেন। আপনি সবসময় চাইবেন যে ওয়েস্টের দিকে বাথরুমটা হওয়া ভালো, তাহলে কি হবে, সুন্দরভাবে বাড়িটা তৈরি হবে। এবার দেখা গেল যে আপনার যে নর্দমা সেটা পূর্ব দিকে আছে, হাই ড্রেনটা, তাহলে আপনি ওয়েস্টের দিকে কি করে খুলবেন? পাইপলাইন তো তাহলে অনেক ঘোরাতে হবে, অনেক ঘোরাতে হবে, ঘোরাতে হবে। সেরকম হলে আমি ওয়েস্টে করব না, দক্ষিণ দিকে করব, যাতে নালী থেকে আমার টয়লেট রুমের ডিস্টেন্সটা মোটামুটি মেকআপ হয়ে যায়। অনেক বাড়িতে দেখবেন এখনকার দিনে জায়গা খুব অভাব, খুব অভাব, 1 কাঠা 1.5 কাঠা, 1.25 কাঠার মধ্যে কোনো রকমের বাড়ি করছে। কি করছে, সেপটিক ট্যাঙ্কটাকে টয়লেট রুমের নিচে করে দিচ্ছে, কিন্তু এটি সম্পূর্ণভাবে ভুল, বাস্তু দোষ যুক্ত তৈরি হচ্ছে। তার ফলে বাড়ির নেগেটিভিটি এনার্জি কিন্তু অনেক ভাবে বেড়ে যাচ্ছে, কিন্তু অত্যধিক মাত্রায়, সেটা হওয়া চলে না। সেপটিক ট্যাঙ্ক অলওয়েজ বাড়ির বাউন্ডারির ভেতরে, কিন্তু বাড়ির ভেতরে করা চলবে না। এবার হচ্ছে আর একটা জিনিস বলে রাখি,
অনেক ক্ষেত্রে দেখবেন বাড়ি তৈরি করার সময় বলে মৃত্তিকা পরীক্ষা, যে মাটিটা কেমন, সেই মাটিটা কেমন। তাহলে সেই মাটি কেমন সেটা জানবেন কিভাবে? বলা হচ্ছে, বাস্তুশাস্ত্র বলছে ভূমির যে তল থেকে আমার পিলার শুরু হবে, ভূমির যে তল থেকে আমার পিলারটা শুরু হবে, সেই মাটিটাকে দেখতে হবে কি বর্ণের, এবং সেই মৃত্তিকার বর্ণ দ্বারা আমি চিহ্নিত করব সেই মৃত্তিকা শুভ আছে না অশুভ আছে। সুতরাং যদি আপনি বাস্তু সম্পর্কে জানতে পারেন, হয়তো আপনি বাস্তু বিশারদ কাউকে চেনেন না, বাস্তু কিরকম বলবে না বলবে সেটাও আপনি জানেন না হয়তো, কিন্তু আপনি যদি বাস্তু সম্পর্কে নলেজ থাকে, আপনি এগুলো নিজেই অনায়াসে করতে পারবেন, তার জন্য কাউকে ওয়েট করাতে হবে না। দ্বিতীয়ত হচ্ছে, ছোটখাটো জিনিস বলে রাখি যেগুলো আমরা প্রাত্যহিক বা প্রত্যহ ভুল করে থাকি। যেমন হচ্ছে কিছু ক্ষেত্রে দেখবেন যাদের পিতা মাতা দাদু ঠাকুর দাদা ঠাকুরমা বা বাড়ির কোনো গুরুতুল্য ব্যক্তি মারা গেছেন, তাদের ছবি ঠাকুর ঘরে রেখে দেওয়া হয়, কিন্তু এটি সম্পূর্ণ ভুল। ঠাকুর ঘরে কখনো মৃত ব্যক্তির ছবি রাখা চলে না, শুধু একটি মৃত ব্যক্তির ছবি রাখা চলে, সে যদি আপনার দীক্ষা গুরু হয়, তাও ঈশ্বরের আসনে নয়, অন্য আলাদা আসনে দীক্ষা গুরুর একমাত্র ছবি রাখা যায়। কিন্তু মৃত ব্যক্তির ছবি সর্বদা দক্ষিণ দিকের দেওয়ালে রাখতে হয়, উত্তর দিকের নয়, দক্ষিণ দিকের দেওয়ালে রাখতে হবে উত্তরমুখী করে, কারণ দক্ষিণ দিক হচ্ছে যম দিক। তাহলে এই যে ছোটখাটো জিনিসগুলো, যে কোন ছবি রাখা উচিত কোন ছবি রাখা উচিত নয়, শোবার ঘরে যেমন কালীর ছবি দুর্গার ছবি, বলতে গেলে শোবার ঘরে কোনো ঈশ্বরের ছবি রাখাই উচিত নয়, শুধুমাত্র যদি রাখতেই হয় রাধা কৃষ্ণের ছবি রাখা যেতে পারে, কিন্তু অন্যথা কোনো দেবদেবীর ছবি রাখা চলে না শয়নকক্ষে। এই ছোটখাটো জিনিসগুলোর জন্য কিন্তু বাস্তুতে নানা রকম কিন্তু দোষ তৈরি হয়ে থাকে। বা জলের ফিল্টার রেফ্রিজারেটর এগুলো আমি কোন দিকে রাখবো, আয়না কোন দিকে রাখবো, অনেক বাড়িতে দেখবেন আছে বেডরুম বা ইয়েতে আয়না খোলা, আয়না ড্রেসিং টেবিলের আয়না খোলা, কোনো পর্দা টর্দা নেই। এই আয়না কিন্তু খুব বাজে জিনিস। এই আয়না প্রচন্ড ভাবে নেগেটিভ এনার্জি ক্যাচ করে। কি হয়, রাতের বেলায় নেগেটিভ এনার্জি প্রচন্ড পরিমাণে বেড়ে যায়, তার ফলে কি হয় আয়না সে কি করে নেগেটিভ এনার্জিটাকে ক্যাচ করে, এবং মর্নিং টাইমে বা দিনের বেলায় কি করে সে নেগেটিভ এনার্জিটাকে সে ছেড়ে দেয়। তাতে কি হচ্ছে, রাত খোলা আয়না থাকলে সেই নেগেটিভ এনার্জিটাকে ক্যাচ করে পড়ে, কি করছে দিনের বেলা যখন ছেড়ে দিচ্ছে, সেই এনার্জিটা কোথায় যাচ্ছে, সেই পরিবারের যে সকল সদস্য আছে তাদের মনের ভেতর চলে যাচ্ছে, তাদের শরীরে চলে যাচ্ছে, তার ফলে নানা রকম রোগ জ্বালা মানসিক চিন্তা অশান্তি ইত্যাদি চলতেই থাকছে। সুতরাং যদি আমি এই বাস্তু সম্পর্কিত যদি ছোটখাটো বিষয়বস্তুগুলো যদি ভালোভাবে জানতে পারি, তাহলে আমরা বাস্তব জীবনে কি বাস্তু সম্পর্কে অবগত হব এবং নিজেদের জীবনটাকে অনেকটা সুখ শান্তিতে ভরিয়ে তুলতে পারবো। আমাদের এই পণ্ডিত বৈদিক অ্যান্ড অ্যাস্ট্রোনমি খুব শীঘ্রই এই বাস্তুর ওপর একটা 10 days ক্লাস শুরু করতে চলেছে, যাতে আপনাদের সমস্ত বাস্তু সম্পর্কিত প্রশ্ন উত্তর বাস্তু সম্পর্কিত নানা রকম জ্ঞান দেয়া হবে। সেটাতে আপনারা যদি 10 days এর ক্লাসটাও করেন, তাহলে কি হবে, আপনারা বাস্তু সম্পর্কিত নানা রকম বিষয়গুলিকে ভালোভাবে জানতে পারবেন। দেখুন, একটা এই ফ্রি ওয়েবিনার ক্লাস মানে এই নয় যে আপনি এই একটি ওয়েবিনারের ক্লাস থেকে যে আমার কাছ থেকে যে ছোটখাটো জিনিসগুলো জানছেন তাদের বিশাল বাস্তু সম্পর্কে জেনে নেবেন। এটা জাস্ট শুধুমাত্র একটা আপনাদেরকে জানানো যে এখানে কি পড়ানো হবে বা বাস্তুটা শিখলে আমার কি লাভ হবে। কিন্তু বাস্তু সম্পর্কিত অনেক কিছু ব্যাপার জানতে গেলে সেগুলোকে কিন্তু অবগত হতে গেলে কিন্তু ক্লাস জয়েন করতেই হবে, তবে বাস্তু সম্পর্কিত জিনিস জানা যাবে।
আপনাদের মধ্যে যদি কারোর কোনো প্রশ্ন থাকে আপনারা একের পর এক করতে পারেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। প্রণাম নেবেন স্যার। প্রণাম, বলুন। আমি রঞ্জিত কুমার গোস্বামী। এর আগেও আপনার কাছে আমি শিক্ষা নিয়েছি। বাহ। হ্যাঁ, আমি এবার যেতে পারি নাই। আমি আসাম থাকি, তো আসাম থেকে আমি একটা কারণবশত যেতে পারি নাই আপনার ওইখানে। আচ্ছা, তার জন্য ক্ষমা করবেন ঠিক আছে। স্যার। হ্যাঁ, আমি ক্লাসটা করার জন্য আগ্রহী। আপনার ক্লাস খুব ভালো লাগে। এখানে এইটুকুই বলতে আমার। ঠিক আছে ওকে, ধন্যবাদ। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন। বলছি এই ক্লাসে মানে প্রতিকারগুলো তো জানানো হবে যে কোনো নিশ্চয়ই, বাস্তু, 100%, 100%। আর আপনি নোটসও তো প্রোভাইড করবেন যে আমাদের। নিশ্চয়ই, আমাদের ইনস্টিটিউট থেকে নোটসও প্রোভাইড করা হবে। ক্লাস যেটা করবেন হয়তো তার রেকর্ডিংও দেওয়া হবে আপনাদেরকে, ক্লাসের রেকর্ডিংও দেওয়া হবে। তাছাড়া প্রতিকার সম্পর্কেও বলা হবে। ধন্যবাদ স্যার। হ্যাঁ, বাট কিন্তু একটাই কন্ডিশন, আপনাদের যে 10 দিনের ক্লাস, এই 10 দিনের ক্লাসটা কিন্তু ফুলফিল করবেন, ক্লাস অ্যাবসেন্টটা করবেন না, খুব অসুবিধা না হলে। ঠিক আছে। হ্যাঁ স্যার, নেক্সট আমি কোশ্চেন বলছিলাম যে, কারোর থাকে তো বলুন। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যাঁ বলছি স্যার, আমাদের যে 10 দিনের যে বাস্তুর কোর্সটা, এটা কি 10 দিনের মধ্যে টোটাল বাস্তুটাকে আলোচনা করা হবে না সাময়িক কিছুটা? না না, সাময়িক বলে কিছু নেই। যে বাস্তুটা আলোচনা করা হবে সেটা কিন্তু মোটামুটি আপনি কিন্তু 90% আপনি বাস্তু সম্পর্কে জেনে নিচ্ছেন, 90%। আচ্ছা, ঠিক। দেখুন, জ্ঞানের বা নলেজের তো কোনো শেষ হয় না। আপনি বলতে পারেন না পৃথিবীতে সব জিনিসই ইনস্টিটিউটে পড়ে পড়ে সব বিষয় আমি জেনে নিলাম। এইবার ফার্দার আপনাকে সেটা প্র্যাকটিস করতে করতে আরো অনেক কিছু নলেজ হবে, অনেক কিছু জিনিস জানতে পারবেন, ঠিক না? কিন্তু যেটুকু কোর্স করবেন 90% জেনে নেবেন। নেক্সট কোশ্চেন কারুর? হ্যাঁ স্যার নমস্কার। নমস্কার, বলুন। ক্লাসটা স্যার এই যে 10 দিনের যে কোর্সটা, হুম। তো ক্লাসটা কটা থেকে কটা পর্যন্ত হবে? প্রতি সোমবার রাত্রি 8:30 হতে ক্লাস আরম্ভ হবে। আর কটা পর্যন্ত চলবে স্যার? মোটামুটি ধরে রাখুন ওই 9:30, 10:30। আচ্ছা আচ্ছা, ঠিক। ধন্যবাদ স্যার। ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার আমার একটা প্রশ্ন। হ্যাঁ বলুন। স্যার বলছি বাস্তু তো আমি শিখবো, স্যার বাস্তু কাকে বলে আমি একটু জানার ইচ্ছে ছিল। বাস্তু কাকে বলে? বাস্তু কাকে বলে বলতে বোঝাচ্ছে আমরা যেখানে বসবাস করি তার আভ্যন্তরীণ এবং বাহ্যিক পরিবেশের মধ্যে ভারসাম্য রেখে সুন্দরভাবে সুখ শান্তি বজায় রেখে বেঁচে থাকাটাই হচ্ছে বাস্তু। এই বাস্তু মানে হচ্ছে শুধুমাত্র ফটো কোথায় লাগাবো, আমার টয়লেট রুম কোন দিকে হবে, সেটা নয়। বাস্তু মানে হচ্ছে আমার চারপাশেও যা জিনিস আছে সেগুলোকেও দেখতে হবে। যেমন একটু উদাহরণ বলি, প্রশ্নটা যখন করলেন, যেমন হচ্ছে আমরা বাস্তুতে তোমাদের এখানে শেখানো হবে, আপনাদের এখানে শেখানো হবে জমি। জমি কিরকম নেওয়া উচিত, আমরা যদি একটা বাড়ি বানাতে চাই সেই জমিটা কিরকম হওয়া উচিত, বা একটা ফ্ল্যাট কিনবো, বিশেষ করে ফ্ল্যাট ফ্ল্যাট তো আর আমার ইচ্ছা মতো হয় না, ফ্ল্যাট একটা প্রমোটার তৈরি করে ছেড়ে দেয়। সে ফ্ল্যাটের বাস্তুটা কিভাবে ঠিক করব, সেখানে তো অজস্র ভুল থাকে। নেক্সট হচ্ছে আমার বাড়ির আশেপাশে দেখতে হবে পরিবেশটা কিরকম। যদি আমার দক্ষিণ দিকে কোনো পুকুর নদী বা জলাশয় থাকে তাহলে আমার সেই বাড়িটা না নেওয়াই উচিত। এই যে আভ্যন্তরীণ এবং বাহ্যিক এই দুটো পরিবেশকে সামঞ্জস্য রেখে যাতে ভালোভাবে থাকা যায় সেটাই বাস্তু। নেক্সট কোশ্চেন কারণ? ধন্যবাদ স্যার, আমার আপনার বাস্তু ক্লাসটা করার খুব ইচ্ছা ছিল, কিন্তু দুর্ভাগ্য আমার আজকে আবার 8টায় মানে ক্লাস আছে, বেদ রহস্য, এখনই বেরিয়ে যেতে হবে। হ্যাঁ, এটা যদি মানে একটু আগের থেকে হয় 8টার থেকে, তাহলে এই কোর্সটাতেও আমি জয়েন হ্যাঁ, করতে পারি। 8টা থেকেই হবে, মন্ডে 8টা থেকে। আমার একটু বলতে ভুল হয়েছে। হ্যাঁ। সোমবার
রাত্রি 8টার থেকে ক্লাস শুরু হবে, সোমবার রাত্রি 8টা। হ্যাঁ, সোমবার রাত্রি 9টার থেকে একটা বেদ রহস্য প্রশিক্ষণে ওম না, পরিক্রমা আমাদের সোমবার class রাত্রি 8টা থেকে ক্লাসটি হবে, আচ্ছা সোমবার রাত্রি 8টা থেকে। আচ্ছা, যে তাহলে তো আবার তাহলে এটা কমপ্লিট করে তাহলে ওইটাতে আমি জয়েন করতে পারি, এখন ওই কোটা আমার হ্যাঁ মানে হ্যাঁ 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 হ্যাঁ, না 8টা থেকে ক্লাসটি হবে। আচ্ছা ধন্যবাদ, তাহলে আমি বেরিয়ে যাচ্ছি এখন। হ্যাঁ, আমার আমার ওকে আরেকটা ওকে আমার ওকে, ক্লাস আছে। ঠিক আছে। হ্যাঁ বলুন। বলছি স্যার ফিজটা কি হবে বা ওই নিয়ে ফিজটার আপনারা বিষয়টা কি? ইনস্টিটিউটে যোগাযোগ করবেন, সেখানে বলে দেবে। আমি ফিস সম্পর্কে জানি না কিছু। আর কারণ কোনো স্যার প্রশ্ন আছে? আর আর একটা প্রশ্ন ছিল স্যার, বলুন। প্রত্যেক প্রত্যেক সোমবারের ক্লাসের কি নোটগুলো কি মানে পরের দিনে পাওয়া যাবে, পিডিএফ বা সম্ভবত শুনুন, যেরকম হবে বলি, ধরুন আপনি এই সোমবার ক্লাস করছেন, আবার নেক্সট সোমবার হবে, তা আজকের যে ক্লাসটা হচ্ছে আপনি এই 7 দিনের মধ্যে নোটসটা পেয়ে যাবেন। আচ্ছা, তো এর জন্য কোনো বই কিনতে হবে না স্যার, আপনি যে নোট দিবেন ওই নোটগুলোই চলবে? দেখুন, নোট পড়লেই মোটামুটি হয়ে যাবে। এবার আপনার যদি বাহ্যিক জ্ঞানের প্রয়োজন পড়ে বা আরো যদি শেখার ইচ্ছে থাকে, তাহলে আপনি বই কিনতে পারেন, সেটা আপনার চয়েসের ওপর। বাট এইগুলো পড়লেই এনাফ। না স্যার, যদি কোনো বই প্রয়োজন হয় আপনি বলে দেবেন, তাহলে বিশ্বনাথ বাবুর কাছ থেকে যোগাযোগ করে বই নিয়ে নেবো আর কি। সেরকম ঠিক বইয়ের আছে, নাম না আপনি বলে সেগুলো দিবেন। বই কিছু বলা হবে, সেই দু একটা বই বলা হবে, ঠিক আছে। আপনাদের ঠিক, সুবিধার্থে দু একটি বইয়ের নাম বলা হবে, সেগুলো আপনারা ইনস্টিটিউট থেকে নিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, ওটাই প্রথম ছিল স্যার। হ্যাঁ ঠিক। হ্যাঁ। নেক্সট কারো কোনো প্রশ্ন জিজ্ঞাসা? তাহলে সুতরাং আহ স্যার হ্যাঁ বলুন। বলছিলাম যে ওই আপনার এই যে যেমন ফ্ল্যাট ফ্ল্যাট বলুন, সেটা তো আগে তো বাস্তু বিচার করতে হয়, তারপরে তো ঘর করতে হয় নাকি? সেগুলো দেখুন, তৈরি করে আছে একটা সেভাবে, কথা সেটা বলি, কিভাবে কি করবো? ফ্ল্যাটের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ জিনিসটা আলাদা। আপনি যদি নিজস্ব ব্যক্তিগত বাড়ি বানান, তাহলে আপনি বাস্তু অনুযায়ী বাড়ি বানাতে পারেন, কিন্তু ফ্ল্যাট হচ্ছে প্রমোটারদের হাতে। তারা এমনও হলো হ্যাঁ ঈশান কোণেও টয়লেট রুম বানিয়ে দেয়। আমার এরকম প্রচুর ফ্ল্যাট দেখেছি, ঈশান কোণে টয়লেট রুম বানিয়ে দিয়েছে। আমি আমার ক্লায়েন্টকে বলেছি না এটা কিনবেন না, ওনারা এটা ক্যান্সেলও করে দিয়েছে। বা সেই টয়লেট রুমটাকে টয়লেট রুম হতে দেয়নি, অন্য কোনো একটা রুমে ট্রান্সফার করে নিয়েছে, ঠিক আছে। আচ্ছা, ফ্ল্যাট বাড়ির ক্ষেত্রে কিন্তু কোনো কিন্তু বাস্তু কিন্তু মেনে কিন্তু কোনো প্রমোটারই বানায় না। বাস্তুটা তো আগে ভালো হয় নাকি? যে আগে যত হ্যাঁ, নেক্সট কারো প্রশ্ন? যাই হোক, তা যখন কারোর কোনো প্রশ্ন নেই, আমি কতগুলো বিষয় নিয়ে বলে দিতে চাই। যে দেখুন, আপনাদের এখানে যে প্রশ্নগুলো আমি পেলাম, সেক্ষেত্রে যেগুলো বুঝলাম যে আপনারা বাস্তু এখানে 10 দিনের ক্লাস করে কতটা শিখতে পারবেন, কতটা আপনারা প্রফেশনালি কাজ করতে পারবেন, তার প্রশ্নের উত্তরে আমি একটা কথাই বলবো যে দেখুন, জ্ঞানের কখনো শেষ হয় না, জ্ঞান অর্জন করে যেতে হয়, ঠিক আছে। আমরাও এখনো পড়াশোনা করি, লেখাপড়া করি, জ্ঞান অর্জন করেও যাচ্ছি, আমরাও এখনো অনেক কিছু শিখছি, শিখতে বাকিও আছে, শেখার কোনো শেষ হয় না। কাজে আমি কখনোই বলবো না যে 10 দিনের বাস্তু করে আপনারা সবকিছু জেনে যাবেন, বিশ্বের বিশাল জ্ঞানী হয়ে যাবেন। হ্যাঁ, এইটুকু আপনাদেরকে আমি আশ্বাসন দিতে পারি, 10 দিনের ক্লাস করলে আপনি 80 to 90% আপনি বাস্তু সম্পর্কে অবগত হয়ে যাবেন, এইটুকু আমি বলতে পারি। কারণ কি, শেখাটা আপনার নিজের উপরে, আপনি কতটা শিখতে পাচ্ছেন, কতটা জিনিস নিতে পাচ্ছেন, সেটা কিন্তু আপনার উপরে নির্ভর করছে। আর দ্বিতীয়ত হচ্ছে দেখুন, এই 10 দিনের ক্লাস আমাদের রেকর্ডিং দেওয়া হবে, নোটসও দেওয়া হবে, কিন্তু যদি আপনি ক্লাস অ্যাবসেন্ট করেন, তাহলে কিন্তু কি হবে, ক্লাস অ্যাবসেন্ট করলে যেটা সবচেয়ে বড় সমস্যা আপনার হবে, আমার হবে না বা ইনস্টিটিউটের হবে না, সেটা হচ্ছে একটা বিষয় নিয়ে যখন পড়াচ্ছি আপনি ক্লাসে এলেন না, পরে ক্লাসে এলেন, পরে ক্লাসে এলে পরে আগের ক্লাসের জিনিসটা হয়তো আপনি রেকর্ডিংটা শুনে নিয়েছেন, কিন্তু প্রশ্ন যেগুলো জাগবে সেগুলো কিন্তু আর করতে পারছেন না আপনি আমাকে, যে এটা কি, ওটা কি, এটা কেন এরকম হলো, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনি আর জিজ্ঞেস করতে পারবেন না। কাজে
যেটা হচ্ছে খুব একান্ত অসুবিধা না হলে ক্লাস একদম কামাই করা চলবে না, ক্লাস জিনিসটা। তাহলে সুতরাং যদি আপনি এই ওনপণ্ডিতে যদি আপনি বাস্তু শিখতে চান, তাহলে আপনি ওনপণ্ডিত ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8585808761। আবার বলছি 8585808761। এবং আরেকটি অল্টারনেটিভ নাম্বার হচ্ছে 9477852023, 9477852023। এই দুটি নম্বরে মধ্যে যে কোনো একটি নম্বরে আপনি কল করে জয়েনিং হতে পারেন। আমাদের খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে বাস্তু কোর্স। তবে একটা কথাই বলবো, আপনারা যে প্রফেশনের সঙ্গে থাকুন, বর্তমান জীবনে বাস্তু জানাটা অত্যন্ত প্রয়োজনীয়। কারণ বাস্তু জানলে আপনি নিজের বাড়িকে আপনি নিজেই সুরক্ষিত করতে পারবেন। তার জন্য অন্য কারোর প্রয়োজন নেই, কোনো তান্ত্রিক ওঝা জাদুঘরের প্রয়োজন নেই, তার সমাধান আপনি নিজেও করতে পারবেন। কাজেই সুতরাং বাস্তু জানাটা খুবই দরকার। আজকালকার দিনে বাস্তুতে সবচেয়ে বেশি ভুল করে নানা রকম আসবাবপত্র যে কোনো দিকে রেখে দেওয়া, রুম যে কোনো ভাবে নিজের ইচ্ছা মতো তৈরি করে দেওয়া, টয়লেট রুমের বাস্তু ঠিক না রাখা। এবার যদি আপনার ধরুন এমন হলো ঈশান কোণে টয়লেট রুম আছে, আপনার পৈতৃক বাড়ি আছে, কিন্তু ঈশান কোণে হয়ে গেছে, সেটা আপনি ভাঙতেও পারবেন না। কিন্তু তার জন্য কি রেমেডি হলে পরে ঠিক হবে, সেটিও এই বাস্তু কোর্সের মধ্যে দিয়ে আপনি জানতে পারবেন। সেটি আপনি এই বাস্তু কোর্সের মধ্যে দিয়েই জানতে পারবেন যে যদি ঈশান কোণে টয়লেট রুম হয়েও যায়, তাহলে আমি কিভাবে সেটাকে রিমুভ করব। কাজে আপনারা এই বাস্তু কোর্সে জয়েন করুন, জয়েন করে পরে বাস্তু শিখুন। বাস্তু শিখলে অনেক কিছু জিনিসের সমাধান করতে পারবেন। আপনাদের আর কারোর কোনো প্রশ্ন থাকলে আমাকে করুন, আমি প্রস্তুত আছি। স্যার আমি একটা অনুরোধ করছিলাম, যদি 8:30 থেকে হয় ভালো হতো, কারণ একটু চাপে থাকে আমাদের। দেখুন, এটা তো আমার হাতে তো কিছু নেই, এটা সম্পূর্ণ ইনস্টিটিউটের হাতে। এই তো আপনার সামনেই একজন বললো যে তার 9টা থেকে অন্য এক জায়গায় ক্লাস থাকে, কাজে 8টা থেকে শুরু হলে ভালো হয়। এবার এইগুলো আপনি ইনস্টিটিউটের সঙ্গে একটু কথাবার্তা বলুন, আমি তো এখানে কিছু করতে পারি না। আপনাদের নম্বর দিয়ে দেওয়া হলো, নম্বরে কল করুন, সেখানে গিয়ে যোগাযোগ করে আপনি কথাবার্তা বলুন। আর কোনো প্রশ্ন আছে? ঈশান কোণে বাথরুম থাকলে প্রতিকার করা যাবে? হ্যাঁ, কি বলুন? ঈশান কোণে বাথরুম থাকলে প্রতিকার? দেখুন, ঈশান কোণে বাথরুম থাকলে তার প্রতিকারে যে ফলটা পাওয়া যায় সেটা কিন্তু 30 থেকে 40%। পৃথিবীর আচ্ছা। যত বড়ই তান্ত্রিক হোক, সে যদি বলে যে আপনি আমাকে 2 কোটি টাকা দিন আপনার এটা ঠিক করে দেবো, কখনোই ঠিক হয় না। খুব জোর প্রতিকার করলে 30 to 40% হয়। এটার একমাত্র প্রতিকার হয় এটাকে ভেঙে ফেলে দেওয়া, বা এই জায়গায় বাথরুম করাটা বন্ধ করা। কারণ হচ্ছে ঈশান কোণ হচ্ছে দেবস্থান। অনেকে তো তুলতে চায় না স্যার বাথরুম। তুলতে চায় না, তার সেক্ষেত্রে ওই প্রতিকার করলে 30 to 40% রিমুভ হবে, 30 to 40%, কিন্তু পুরো কিওর হবে না, কখনোই হবে না। কেউ যদি বাস্তু বিশারদ হোক, জ্যোতিষ হোক বা কোনো তান্ত্রিক হোক বলে দিল যে হ্যাঁ 100% কিওর হয়ে যাবে, সে তাহলে জানবেন যে আপনাকে বোকা বানাচ্ছে। ঠিক আছে স্যার। আর কোনো প্রশ্ন আপনাদের, আর কোনো কিউরি আছে তো বলুন। হ্যাঁ বলুন বাপ্পাবাবু। নমস্কার স্যার। নমস্কার। হ্যাঁ, আপনি আজকে একটা আলোচনা করলেন যে বাস্তুর ল্যাট্রিন রুমের নিচে যদি কোনো চেম্বার হয় সেক্ষেত্রে দোষ হয়। হুম। আমার প্রশ্ন, ধরুন 1000 স্কোয়ার ফুট একটা বাড়ি, 1000 স্কোয়ার ফিটের একটি বাড়ি, আচ্ছা। সেই বাড়ির ঈশান অগ্নি নৈঋত কোণ অর্থাৎ দক্ষিণ পশ্চিম কোণে ধরুন নৈঋত কোণে বাড়ির ভেতরের মধ্যেই চেম্বার করেছেন, সেক্ষেত্রে কি এটা বাস্তুদোষ আসবে? ইয়েস, 100%। কারণ সেটা চেম্বারটা, সেপটিক ট্যাঙ্কের যে চেম্বারটা, সেটা বাড়ির ভেতরেই রয়ে গেছে। আচ্ছা। এটাকে অ্যাকচুয়ালি করা হয়, আমি বলে দিচ্ছি। ধরুন আপনার যে জমিটা, তার তো একটা বাউন্ডারি হয়, সেই বাউন্ডারি থেকে আপনার অ্যাকর্ডিং টু মিউনিসিপ্যালিটি ল
বলা হয় 4 ফুট, তা 4 ফুট কেউ রাখে না, মিনিমাম 2.5-3 ফুট রাখে। 2.5-3 ফুট ছেড়ে তারপর মেন স্ট্রাকচারে বাড়ি ওঠে, ঠিক আছে? এইবার আপনার বাউন্ডারি আর বাড়ির স্ট্রাকচার তার মাঝখানে যে 3 ফুটের ডিস্টেন্স হোক, 4 ফুটের ডিস্টেন্স হোক, যাই ডিস্টেন্স থাকুক, তার মাঝখানে আপনাকে সেপটিক ট্যাঙ্কটা করতে হবে পশ্চিম দিক করে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ বলুন বাপ্পা চক্রবর্তী বাবু, আপনি হাত তুলেছেন। বলছি স্যার, এই এই কোর্স আমাদেরকে শেখানো হবে যে একটা রেডি বাস মানে রেডি ঘরেতে কিভাবে কি জিনিস রাখতে হবে বা কিভাবে কি করতে হবে সেইটা নাকি, না মাটি কিনে একটা বাড়ি করা সেইটাও? সব অল ওভার। আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি আছে তাতে বাস্তু কিভাবে ইন্টেরিয়র ঠিক করবেন, আর একটা খালি জমি আছে তাতে কিভাবে বাড়ি বানাবেন, সব শেখানো হবে। ঠিক নেক্সট আছে। কি নাম? জয়দীপ চক্রবর্তী। হ্যাঁ জয়দীপ বাবু বলুন। হ্যাঁ নমস্কার স্যার, বলছিলাম নমস্কার। ওই যেটা বললেন ওই শোয়ার ঘরে কোনো দেবতার ছবি রাখা যাবে না, কিন্তু শুধুমাত্র রাধা কৃষ্ণের ছবি রাখা যেতে পারে, মানে এইটাই একটু কি আর কি, মানে শুধুমাত্র রাধা কৃষ্ণের কেন বা এটা? এবার বলি, অ্যাকচুয়ালি রাধাকৃষ্ণ হচ্ছে, যুগলমূর্তি হচ্ছে প্রেমের প্রতীক। ওকে, ঠিক আছে? প্রেম, ভালোবাসা, লাভ, এইসবের সিম্বল। এবার শোবার ঘরে একটা স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসাটা থাকাটা স্বাভাবিক, সেই কারণের জন্য বলা হলো রাধাকৃষ্ণের ছবি রাখা যেতে পারে, কিন্তু অন্য কোনো ছবি রাখা যাবে না। ব্যাপারটা ক্লিয়ারলি বোঝা গেল? ঠিক আছে স্যার, ধন্যবাদ। হ্যাঁ বলুন শান্তনু বাবু। বলছি স্যার, যে বাস্তু কোর্সটা কি এটা আমাদের সার্টিফিকেট কোর্স তো? না, এটা হচ্ছে 10 ডেজ একটা বাস্তু কোর্স। আচ্ছা, এটা থেকে কোনো সার্টিফিকেট পাওয়া যাবে না তাই তো? হ্যাঁ সার্টিফিকেট পাওয়া যাবে, এক্সামও হবে, সার্টিফিকেটও পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, এক্সাম হবে ঠিক এবং আছে। সার্টিফিকেটও পাওয়া যাবে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ বিকাশ বাবু বলুন। হ্যাঁ স্যার, বলছি যে বাথরুমটা যদি ঈশান কোণে না থাকে কিন্তু ট্যাঙ্কিটা যদি সেফটি ট্যাঙ্কটা যদি ঈশান কোণে হয় সেটা কি দোষ হয়? মারাত্মক দোষ, মারাত্মক দোষ। আচ্ছা আচ্ছা। আমি কি বললাম, ঈশান কোণ হচ্ছে দেবস্থান। এবার দেবস্থানে তোমার বাথরুম না থাকুক, এবার সেপটিক ট্যাঙ্ক মানে কি, আমরা যে টয়লেটটা করি স্টুলটা, সেটা তো ওখানে গিয়ে জমা হচ্ছে, তাহলে আচ্ছা তো সেটা তো অশুদ্ধই হয়ে গেল ওই জায়গাটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। নেক্সট কারো কোশ্চেন আছে তো বলো। স্যার আর একটা প্রশ্ন। স্যার বলো। আমি করি, স্যার এই ঘরটা যখন ফেটে যায় তাতে কি কোনো দোষ থাকে? দোষের জন্য ঘরটা ফাটে কি, সেটা জিজ্ঞাসা করো। দেখো, দেওয়ালে যে ফাটলের কথা বলছো, দেওয়ালে ফাটল থাকলে বলে বাস্তু দোষ যুক্ত, সেই ফাটলগুলোকে তখন বন্ধ করে দিতে হয়। বাস্তু দোষ থাকলে দেওয়াল ফাটবে এর কোনো মানে নেই, কিন্তু দেওয়ালে ফাটল হলে পরে বাস্তু দোষ যুক্ত হয়। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। নেক্সট কারো প্রশ্ন? নেক্সট কারো প্রশ্ন আছে? আর যদি কারোর কোয়ারি থাকে তো বলো। ওকে, আমাদের ইনস্টিটিউট ওন পণ্ডিত বৈদিক অ্যান্ড অ্যাস্ট্রো একাডেমিতে যদি এই 10 ডেজ বাস্তু কোর্স করতে চান, তাহলে আমাদের ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করুন। আমি আবার পুনরায় নম্বরটি বলে দিচ্ছি, আপনারা নোট ডাউন করে নিন। ফার্স্ট নাম্বার হচ্ছে 8585808761, 8585808761, and second alternative number 9477852023। কি আরেকবার বলে দিচ্ছি, 9477852023। এগুলো অল্টারনেটিভ নাম্বার। যারা বাস্তু কোর্স করতে চান, ইন্টারেস্টেড আছেন, আপনাদের ইনস্টিটিউটে এই নম্বরের সঙ্গে যোগাযোগ করুন এবং এই 10 ডেজ এর বাস্তু কোর্স করে আপনি একটি বাস্তু বিশারদ হন ভালো, যাতে আপনি এবং আপনার যাতে পরিচিত ব্যক্তি তাদেরও আপনি বাস্তু সম্পর্কে জ্ঞান দিয়ে বা তাদের বাস্তু দোষ দূর করে তাদের জীবন সুন্দর করতে পারেন।
আর কারোর কোনো কোয়েরি বা প্রশ্ন আছে? হ্যালো, ওকে, কারোর যখন প্রশ্ন নেই তাহলে আমার অনুষ্ঠান এখানেই সম্পূর্ণ করছি। স্যার, একটা প্রশ্ন হ্যাঁ, বলবো। বলুন। বাড়িতে যে আমাদের বোরওয়েল খনন করা হয় ওইটা স্যার কোথায় থাকলে ভালো হয় স্যার? কি আরেকবার বলুন? বোরওয়েল খনন হয় মানে জলের জন্য তো, বোরিং? জলের জন্য, বোরিং। ওইটা হচ্ছে নর্থ জোন বা নর্থ ইস্ট জোন। আচ্ছা, নর্থ ইস্ট মানে ঈশান কোণে বলছেন যেটা আপনি। ঈশান কোণ কিংবা উত্তর দিক। আচ্ছা, ঈশান কোণ কি উত্তর দিক? হ্যাঁ, ঠিক আছে স্যার, ধন্যবাদ। ক্লাস খুব ভালো লাগলো আজকে। হ্যাঁ, এটা আরো প্রণাম ভালো লাগবে প্রণাম যদি আপনি প্রণাম জয়েন। স্যার। আমি প্রণাম স্যার, হ্যাঁ, আমি বাংলাদেশ থেকে বলতেছি, সজল। আমি একটু বলুন। দেরিতে আসলাম, প্রবাসে আছি তো, হুম, আমি ক্লাসটা করতে পারলাম না। একটা প্রশ্ন রইল স্যার, আমাকে আমার ঘর আর কি, আমার হুম, ঘর পাকা দালান বানাইছিলাম আর কি। ঘরের দরজা হচ্ছে যে আপনার এ, ঢোকার সময় পূর্বমুখী পূর্বমুখী দরজা। তো হুম। ঢোকার সময় বাম পাশে আর কি, মানে ডান পাশে পড়ে আর কি, উত্তর কোণে পড়ে বাথরুম দেওয়া হয়েছে, মানে কর্নারের মধ্যে। তো এটা কি বাস্তু মতে এটা কি খারাপ নাকি ভালো, বা দেখুন, জিনিসটা একটু জানাবেন কি? ওইরকম ভাবে হয় না। প্রথমত হয় ডিরেকশনটাকে মেজারমেন্ট করতে হয়। পূর্ব, পশ্চিম, আচ্ছা উত্তর, দক্ষিণ, উত্তর পূর্ব, এটা মেজারমেন্ট করতে হয়। তার জন্য একটা কম্পাস পাওয়া যায়, ডিরেকশন কম্পাস। সেই ডিরেকশন কম্পাস দিয়ে আপনাকে ডিরেকশনটাকে আগে সিলেক্ট করে নিতে হবে, ডিরেকশনটাকে দেখে নিতে হবে। এবার ডিরেকশনটা দেখার পর তারপর আপনি জাজমেন্ট করতে পারবেন যে বাথরুমটা কোন দিকে হয়েছে কি হয়নি। এটা একটা কম্পাস কিনতে পাওয়া যায়, যেটা দিক নির্ণয় কম্পাস বলা হয়। আপনি সেটা কোথায় আচ্ছা বসাবেন না, বাড়ির যে ব্রহ্মস্থান মানে মিড পয়েন্ট, মধ্যবর্তী স্থান, সেখানে রেখে হ্যাঁ আপনাকে কাঁটাটা দিয়ে দেখতে হবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, বুঝলাম। আচ্ছা, আসন ঘরটা কোন সাইডে করলে ভালো হয়, আপনার কোন দিক থেকে করলে ভালো হয়, ঠাকুরের কি ঘরটা? আসল ঘর? ঠাকুরের, হ্যাঁ আসন ঘর, ঠাকুরের ঘর, ও, পূজার ঘর আর কি। দেবস্থান দেখুন, উত্তর পূর্ব দিক হচ্ছে সর্বশ্রেষ্ঠ দিক। যদি উত্তর পূর্ব না হয় তাহলে পূর্ব উত্তর দিক। পূর্ব আর যদি পূর্ব দিকও না হয় তখন একান্তই না হলে উত্তর দিক। দিক, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আর তার কোনো প্রশ্ন আছে? স্যার, রুমের দরজা কি উত্তর দিকে করা যায়? রুমের দরজা যে কোনো দিকে করা যায়, মেন হচ্ছে বাড়ির প্রধান দরজাটা কোন দিকে আছে, কোন মুখী হয়ে আছে। ওটা কি উত্তর দিকে করা যায় স্যার? 100% উত্তর আর পূর্ব দিক হচ্ছে পজিটিভ ডিরেকশন, আর পশ্চিম এবং দক্ষিণ দিক হচ্ছে নেগেটিভ ডিরেকশন। আপনি যতক্ষণ না ক্লাস করবেন বিশদে কিছু ডিটেলস বাস্তু সম্পর্কে বুঝতে পারবেন না এই একটা ফ্রি ওয়েবিনার ক্লাসের মাধ্যমে। বা আমাকে কি ছোটখাটো এক দুটো প্রশ্ন করলেন তাতে কিন্তু বাস্তু সম্পর্কে আপনার কোনো নলেজ হবে না। আপনাকে যদি বাস্তু সম্পর্কে নলেজ গেইন করতে হয়, জানতে হয়, তাহলে আমাকে আমাকে বলছি সরি, আপনাদেরকে বাস্তু কোর্স জয়েন করতেই হবে। স্যার, তাহলে বুঝলাম এটা আমরা বেসিক কিছু জানলাম। কোথায় বেসিক কিছু জানলেন? এই আজকের ক্লাসে? আজকের যেটা মানে আপনি বেসিক কিছু বললেন, এরপরের থেকে হ্যাঁ হ্যাঁ, এইগুলো দেখুন, এটা কিন্তু কোন নটে কোনো বাস্তু ক্লাস। এটা কিন্তু বাস্তু ক্লাস নয়, এটা বাস্তু সম্পর্কে আপনাদেরকে একটা জানানো। ঠিক আছে? ক্লাস তো মেন হবে নেক্সট উইক থেকে বা তারপরের সপ্তাহ, বা দেখা যাক, শীঘ্রতি শীঘ্র যত তাড়াতাড়ি সম্ভব শুরু করা যেতে পারে। ঠিক আছে? তা ক্লাসেই একমাত্র ডিটেলস পার্ট সবকিছু জানানো যেতে পারবে। ঠিক আছে স্যার, ধন্যবাদ। বহুত খুশি লাগলো। আর কোনো? হ্যালো হ্যাঁ স্যার। বলুন। আচ্ছা, ভারতীয় বাস্তুশাস্ত্র একটা বই পাওয়া যায়, ওই বইটা কি কাজে লাগবে এখানে? দেখুন, এখন কোনো বই ক্রয় করবেন না, আগে পড়াশোনাটা করুন, তারপর আমি বই বলে দেবো বা বই দিয়ে দেবো কি বই কিনবেন। আচ্ছা ঠিক আছে। স্যার, এই বিষয়ে
স্টাডি করার জন্য জেনারেল কোনো কিছু জানার বা আমাদেরকে কি আগে থেকে প্রস্তুতি নিতে হবে কি, না সরাসরি ক্লাসে যোগদান করবো আর কি, অ্যাপ্লিকেশন করে এখানে? আমি কি ঠিক বুঝতে পারলাম না আপনার বক্তব্যটি। বলতে চাচ্ছিলাম যে আমরা এই কোর্সটা করার, বাস্তু সংস্থান সম্পর্কে কোর্স করার জন্য আমাদেরকে জেনারেল কোনো কিছু জানতে বা স্টাডি করতে হবে কি নিজে কিচ্ছু নিজে, বা স্টাডি করার নাকি? দরকার নেই। কিচ্ছু স্টাডি করার দরকার নেই। আপনি চুপচাপ একটি পেন আর একটি খাতা নিয়ে কম্পিউটার বা মোবাইলের সামনে বসে যাবেন, ক্লাসের টাইম হবে, ক্লাস জয়েন করবেন, ওখানেই সবকিছু জানতে পারবেন। এ থেকে শুরু করে আচ্ছা জেড আচ্ছা। সবকিছু শেখানো হবে। হ্যাঁ বলুন নীলাদ্রি বাবু। স্যার কখন থেকে ক্লাস শুরু হবে, কবে থেকে? সোমবার তো সোমবার করে 8টা থেকে তো সম্ভবত হওয়ার কথা, বাদ বাকি আপনি একটু ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করে নিন। ঠিক আছে স্যার। আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার আর একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন। অনেকের বাড়িতে স্যার মানে তুলসী গাছ মরে যায়। হুম। ঠিক আছে, আমি প্রফেশনে পুরোহিত আছি, আমি পুজো পাশা করি। তো অনেকেই জিজ্ঞেস করেন যে তুলসী গাছ কেন মরে যাচ্ছে, জল দিচ্ছে ঠিক মতো ভাবে, রাখাও যাচ্ছে, হুম। তো এর কারণ কি আছে স্যার? দুটো রিজন। এক নম্বর রিজন হচ্ছে, দেখুন সাধারণত দেখবেন এই যে ফাল্গুন মাস ঢুকছে, ফাল্গুন থেকে মোটামুটি বৈশাখ মাস পর্যন্ত, বৈশাখ মাসে এই ফাল্গুন চৈত্র মাসে কিছু কিছু ঘরে দেখা যায় যে তুলসী গাছ মরে যায়। এর একমাত্র কারণ হচ্ছে নেচার বা ওয়েদারের জন্য, এটি একটি কারণ, তাতে ভয় পাওয়ার কিছু নেই। আরেকটি কারণ হচ্ছে, যদি দেখা গেল তুলসী গাছ হুষ্টপুষ্ট হয়ে আছে এবং সারা বছরই ভালো থাকে, কিন্তু হঠাৎ একটা সিজনের টাইমে, ধরুন এই শ্রাবণ মাসে, আপনার ভাদ্র মাসে, আশ্বিন মাসে, যেগুলো একটা ওয়েদারটা ভালো, সেই মুহূর্তে দেখা গেল যেখানে সমস্ত চারপাশ গাছগাছরায় ভরে যাচ্ছে, চারদিক সবুজে ভরা, কিন্তু সেই মুহূর্তে তুলসী গাছ মরে যাচ্ছে, সেক্ষেত্রে মনে রাখবেন বাড়িতে কোনো না কোনো নেগেটিভ এনার্জির এন্ট্রেন্স ঘটেছে। কারণ গাছ মরে যাওয়া মানে একটা নেগেটিভিটি এনার্জি কিন্তু ক্রিয়েট করে। বিশেষ করে তুলসী গাছ, তারপরে আপনার যেগুলো দৈবিক ধরনের গাছ আছে, সেই গাছগুলি শুকিয়ে গেলে বা মৃত হয়ে গেলে। আচ্ছা ঠিক স্যার, ধন্যবাদ। হ্যাঁ, সেগুলো সব জানতে পারবেন, কোন গাছগুলি শুভ, কোন গাছগুলি ঘরের জন্য অশুভ। অনেকে অনেক রকম গাছ লাগিয়ে দেয়, কিন্তু সব গাছ লাগানো উচিত নয়। হয়তো আপনারা জানেন না, কলা গাছ কিন্তু বাস্তুর জন্য ভালো নয়। এগুলো রিজন গুলো সবকিছুই বলা হবে। যাই হোক, আরো কারো কোনো প্রশ্ন বা কোয়ারি আছে? হ্যালো, শোনা যাচ্ছে না, আপনার বক্তব্যটি শোনা যাচ্ছে না, আপনার কথা কেটে যাচ্ছে, শোনা যাচ্ছে না, নেটওয়ার্ক প্রবলেমের জন্য আপনার কথাটি ভালোভাবে আসছে না রবীন বাবু। স্যার, আমাদের গেটের থেকে যখন আমরা রাস্তায় বেরোই, বাইরে কোনো শুভ কাজের জন্য বেরোই, তো তুলসী গাছটা কোন সাইডে বেরোনোর সময় কোন সাইডে থাকলে ভালো? অ্যাকচুয়ালি তুলসী গাছ বলছে গৃহে প্রবেশ করার সময় যদি দক্ষিণ দিকে থাকে আমার, তাহলে সেটি কিন্তু খুব শুভ হয়। ডান দিকে গৃহে প্রবেশ করার সময়, বাড়িতে প্রবেশ করার সময়, বেরোনোর হ্যাঁ, সময় না? কিন্তু অনেক পুস্তকে আবার লিখেছে বাইরে বেরোনোর সময় যদি দক্ষিণ দিকে থাকে তাহলে সেটা কিন্তু খুব শুভ। অ্যাকচুয়ালি কিন্তু গৃহে প্রবেশ করার সময় যদি দক্ষিণ দিকে থাকে তাহলে সেটা কিন্তু খুব শুভ। বেরোনোর সময় তাহলে বামে থাকবে। ইয়েস। মহারাজ যদি দুই দিকে থাকে, ডানে আর বামে? আবার অনেক ক্ষেত্রে দুষ্পাশও রাখে। অ্যাকচুয়ালি প্রবেশদ্বারে তুলসী গাছ থাকাটাই ভালো। হ্যাঁ ঠিক আছে। আমার অভিজ্ঞতা থেকে যতটুকু দেখেছি
আমার অভিজ্ঞতা থেকে বই কি লিখেছে না লিখেছে সেটা পরের বক্তব্য, কিন্তু আমার অভিজ্ঞতার থেকে যতটুকু জানতে পেরেছি তুলসী গাছ বাড়ির দরজা বা প্রবেশদ্বারের কাছে থাকাটাই ভালো, সেটা ডান দিকে থাকুক কি বাঁ দিকে থাকুক। হ্যাঁ, আমার প্রশ্নটা হলো ওই জন্য যে মনে করেন আমরা যারা এই একেবারে জায়গা সংকুলনের মধ্যে থাকি, মানে বাম পাশে হয়তো আমার, ডান পাশে হয়তো আমার অন্য ঘর থাকতে পারে, উনি তুলসী গাছ রোপণ না করেন নাই, আমি আমার জায়গাটা ঢোকার সময় বাম পাশে পড়ছে, তাহলে আমার সদর দরজা থেকে বামে পড়ে গেছে, মানে মানে ঘরে প্রবেশ করার সময়, তাহলে দক্ষিণ দিকে না হতে পারে, কিন্তু দক্ষিণ দিকে উনি যদি রোপণ করে আমার পার্শ্ববর্তী ঘর, তাহলে দুদিকে থেকে গেল, আমার পক্ষ থেকে বাম পাশে, আর ওনাদের ওনারা দেখুন, যে গাছটা লাগাইছেন আমার প্রতিবেশীর দিক থেকে বলি দক্ষিণ একটা পাশে হয়। কথা এখানে, প্রতিবেশীর হ্যাঁ, যে বাস্তু তার সঙ্গে কিন্তু আমার কোনো সম্পর্ক নেই। যেমন আপনাকে একটি বলি কথা, যেমন বাস্তুতে বলা হয় কাঁটা জাতীয় গাছ লাগানো উচিত নয়। কাঁটা জাতীয় মানে হচ্ছে যেমন ক্যাকটাস জাতীয় গাছ, লেবু গাছ আর গোলাপ গাছ লাগানো যেতে পারে, কিন্তু যেমন ক্যাকটাস জাতীয় গাছ কিন্তু কখনোই লাগানো যায় না বাস্তুতে। এইবার আপনার পাশের বাড়ির ভদ্রলোক ধরুন প্রচুর পরিমাণে ক্যাকটাস জাতীয় গাছ লাগিয়েছে, সেটা তার প্রবলেম হবে, আপনার কিছু নেই। বা আপনার ধরুন পশ্চিম হ্যাঁ, দিকে ধন্যবাদ। বাথরুম, আপনার পশ্চিম দিকে বাথরুম, এবার আপনার প্রতিবেশীর কিন্তু হয়ে যাচ্ছে, আপনার পশ্চিম মানে প্রতিবেশীর হয়ে যাচ্ছে পূর্ব দিক, তাহলে কিন্তু আপনারও কোনো বাস্তুতে প্রবলেম হচ্ছে না পশ্চিম দিকে থাকার জন্য, আবার আপনার প্রতিবেশীরও কোনো প্রবলেম হবে না, কারণ আপনার বাস্তু এবং প্রতিবেশীর বাস্তু দুটো আলাদা। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারলাম। আর একটা প্রশ্ন করতে পারি স্যার? হ্যাঁ, নিশ্চয়ই, বলুন। আমার পার্সোনাল নিজের বাড়ির কথা বলছি আপনাকে, ফ্যামিলিগত। আমাদের বাড়িতে বাবা এবং জেঠার একটাই বাস্তু। তো জেঠুর যেটা বাড়ি, তো সবাই তো বুঝতে পারছেন ভাই ভাই আলাদা হয়, তো মাঝে প্রাচীর দেওয়া আছে। এরপরে জেঠুর বাড়ির ঈশান কোণে কিন্তু বাথরুম আছে, তাদের সাথে আমাদের কোনো রিলেশন নেই, বা বললেও মাঝে কি কিন্তু ওরা পাঁচিল শুনবে আছে? না। হ্যাঁ, মাঝে প্রাচীর আছে। পাঁচিল আছে? হ্যাঁ, মাঝে প্রাচীর পাঁচিল আছে। আছে? হ্যাঁ হ্যাঁ মানে আছে। দুভাগ হয়ে গেছে কি? হ্যাঁ, দুভাগ হয়ে গেছে। তাহলে কোনো সমস্যা নেই। মানে এই ক্ষেত্রে কোনো করণীয়, কোনো সমস্যা নাই? কোনো করণীয় দরকার নেই, কারণ এটা ডিভাইড যদি হয়ে যায় পাঁচিল দিয়ে, তাহলে সেটা হ্যাঁ। ওর প্রপার্টি হয়ে গেছে, ওটা আপনার প্রপার্টি নয়। আচ্ছা আচ্ছা। যদি পাঁচিল দিয়ে ভাগ থাকে, এবার যদি পাঁচিল দিয়ে ভাগ না থাকে তাহলে কিন্তু প্রবলেম হবে, না না, প্রাচীর দেহ ভাগই আছে, তাহলে কোনো চিন্তা নেই। কিন্তু মনে করুন ওটা একতলাতে আছে, আর যদি তার পাশে মনে করুন যদি দুতলা বাড়ি থাকে, ঠিক সেই ক্ষেত্রে কি কোনো এফেক্ট আসতে পারে উপরে? দোতলা বাড়ি মানে? মানে বাথরুমটা আছে ধরুন নিচতলায়, আর তার পাশে ধরুন আমাদের বাড়িটা হচ্ছে দুতলা, তাহলে আমরা থাকি দুতলাতে। পাঁচিল ভাগ হয়ে গেছে তো, পাঁচিলে ভাগ হয়ে গেছে তো। আচ্ছা আচ্ছা, মানে নিচে পাঁচিলটা ভাগ হলে মানে বাস্তু ভাগ হয়ে গেল। ভাগ হয়ে যাচ্ছে, বাস্তু ভাগ হয়ে যাচ্ছে। এই যে আমি কিছুক্ষণ আগে এই যে সজল বাবুকে যে প্রশ্নটা বললাম, উত্তরটা, যে প্রতিবেশীর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। প্রতিবেশী যদি আচ্ছা পশ্চিম দিকে বাথরুম করে, তাহলে আমি প্রতিবেশী যদি পেছনে থাকি, পাশে থাকি, তাহলে আমার পূর্ব দিক হচ্ছে ওনার বাথরুম, তাহলে আমি কি বলবো আমার বাস্তুতে দোষ হয়েছে? না, ওটা আলাদা, আমি আলাদা। আচ্ছা, কিন্তু আগে একটাই বাস্তু ছিল তো, সেটা এখন হ্যাঁ, মানে পাঁচিল তখন হয়ে দোষ গেছে। ছিল, যখন একটাই মানে পাঁচিল টাচিল কিছু ছিল না, তখন কিন্তু দোষ যুক্ত হয়েছিল। আচ্ছা, মানে এমনি বাড়িটা সেফটি রাখার জন্য কিছু করণীয় আছে কি, আর কিছু নেই? যদি একান্তই মন খুঁতখুত করে, তাহলে তোমার হ্যাঁ বাড়ির মানে সরি আপনার বাড়ির যে ঈশান হ্যাঁ, না কোণ, ঠিক আছে, কোনো আপনার বাড়ির যে ঈশান কোণ, সেই হ্যাঁ ঈশান কোণে আপনি একটা ত্রিশূল গেঁথে দিতে পারেন, আচ্ছা। তাহলে ব্যালেন্সটা মন্ত্রপ্রুত? হয়ে যাবে। মন্ত্রপ্রুত ত্রিশূল না এমনি আপনি কিনে নিয়ে এলে লাগালেই হবে? না, লোহার ত্রিশূল কিনে নিয়ে আসুন, বা কামারকে দিয়ে তৈরি করা হ্যাঁ 2.5 ফুটের একটা ত্রিশূল নিয়ে এসে আপনি বাড়ির ছাদে, দোতলা বাড়ির ছাদের ঈশান কোণে ওটা গেঁথে দিন। আচ্ছা।
আর ঠিক কিছু আছে? করণীয়? এবার দেখুন করণীয় এগুলো তো ধরুন ওইভাবে বলা যায় না, বাস্তু এমন একটা না জিনিস না ভিজিট না করলে কেউ কিছু বলতে পারে না। বাস্তু ঠিক আমরা কখনো বাস্তু না ভিজিট করে কখনো বাস্তু রেমেডি দিই না, ঠিক আছে? না, যেহেতু এই মুহূর্তে আমি আপনার স্টুডেন্ট আছি ওই জন্যই প্রশ্ন করছি, এবং আমি আপনার রেজিস্ট্রেশন করে ফেলেছি, ঠিক আছে, আপনার সাথে আমি আছি এখন। ঠিক আছে, আর তাহলে তো ভালোই হয়েছে, সবকিছুই জানতে পারবেন আস্তে আস্তে ক্লাসে। হ্যাঁ হ্যাঁ কারণ হ্যাঁ সবগুলো হ্যাঁ বলতে গেলে ধীরে ধীরে বলতে হবে, প্রথম থেকে ধরি আমি মাঝখান নিশ্চয় থেকে ধরুন A to Z আছে, আর মাঝখান থেকে যদি আমি বলি এম অন্য PQ, তারপরে যদি বলি ABCD, তাহলে কি হবে বলুন? না হবে না না, না না ঠিক ঠিক স্যার, আছে? ঠিক একটা সিরিয়াল ঠিক বেস স্যার, আছে। ধন্যবাদ, অনেক ঠিক আছে, ধন্যবাদ, অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো স্যার, হ্যাঁ, ওকে ওকে, খুব ভালো থ্যাংক ইউ। লাগলো। যাই ঠিক হোক, আপনারা ক্লাস জয়েন করুন, খুবই ভালো লাগবে, অনেক কিছু শিখতে পারবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি, আজকের পর্ব শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার। আপনিও ভালো থাকুন স্যার, শুভরাত্রি। ওকে, শুভরাত্রি।